গত এপিসোডে আমরা দেখেছিলাম লিলিকে তার মা জোরপূর্বকভাবে জুনিফার হিল বা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়েছিল এবং অন্যদিকে কর্নেল ফুলার হ্যানলনকে তার সিক্রেট স্পাই মিশনের সম্পর্কে বলে এবং সেখানে তারা খুঁজে পেয়েছিল প্রায় অনেকগুলো লাশ। তবে আমাদের মাথায় প্রশ্ন আসে, এই লাশের সাথে পেনিওয়াইজের সম্পর্ক কী? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে শুরু করা যাক ইট ওয়েলকাম টু ডেরির এপিসোড 3। ঘটনা শুরু হয় 1908 সালে একটা কার্নিভাল মূলত সার্কাস আর মেলার সম্মিলিত একটা উৎসবের আয়োজন। গল্পে সামনে যাওয়ার আগে কিছু তথ্য জানিয়ে রাখি। গত পর্বে দেখানো হয়েছিল একটা নিউজ পেপার কাটিং, এমনকি ইটের এই মুভি এবং সিরিজগুলোর মধ্যে একটা ইভেন্টের রেফারেন্স দেখা যায় যেখানে 88 জন বাচ্চা মারা গিয়েছিল। সেটা মূলত এই ইভেন্টকে ঘিরে। আর তখন সালটা ছিল 1908 সালের ঘটনা এই সিরিজের মধ্যে আমাদের হয়তো কিছুটা দেখানো হবে রেফারেন্স হিসেবে, তবে এটা হয়তো পরবর্তী সিজনে দেখানো হতে পারে। এরপর 1935-এর গ্যাং ম্যাসাকার, মানে ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের কথা, যেখানে এপিসোডের শেষে মাটি খুঁড়ে সেই লাশগুলো উদ্ধার করা হয়েছিল এবং এই ঘটনাটাও সম্ভবত পরবর্তী সিজনেই দেখতে পাবো। এইসব ঘটনা মূলত 27 বছরের টাইম পিরিয়ডকে ঘিরে। এখন গল্পে ফিরে যাওয়া যাক। 1908 সালের সেই কার্নিভালে ফ্রান্সিস নামের এক ছেলেকে দেখানো হয়। সেই ছেলেটা একটা মেলার মধ্যে যায়। পরিবেশটা কিছুটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা দিয়ে ভরা। একটা খেলার মধ্যে কিছু হলুদ চুলওয়ালা ক্লাউন পুতুলকে দেখে, যার মাঝে লাল চুলওয়ালা একটা পুতুল, যেটা ইটকে ইন্ডিকেট করে। তার নিচে কচ্ছপের পুতুলও ম্যাটিউরিনকে ইঙ্গিত করে। সেখানে নির্দিষ্ট দেয়ালে 3টা টার্গেট এবং পাশে কিছু একটা লেখা, সেখানে গুলেল ঝুলানো, যেটা ইঙ্গিত দেয় ইটের 3টা সিজনের সাথে 2টা মুভি মিলে মোট 5টিতে পুরো স্টোরি কমপ্লিট করবে। তখন সেখানে থাকা সার্কাসের রিংমাস্টার তাকে ডেকে একটা তাঁবুর ভেতরে প্রবেশ করতে বলে। তবে রিংমাস্টারের ডাকার ধরনটা খুবই অদ্ভুত ছিল। বলতে গেলে পেনিওয়াইজের প্রভাবে ডেরির বড়দের মনে বাচ্চাদের প্রতি মায়া মহব্বত একদমই উঠে গেছে। এই জন্য বাচ্চারা ভয় থাকলে তারা বড়দের সাথে সেটা কখনই শেয়ার করতে পারে না, আর করলেও তারা বিশ্বাস করে না এবং এটারই সুযোগ নেয় পেনিওয়াইজ। সে মূলত 27 বছর পর পর এসে বাচ্চাদের ভয় দেখিয়ে খেয়ে নেয় এবং আবারও হাইবারনেশনে চলে যায়, ঠিক 27 বছরের জন্য। ফ্রান্সিস তাঁবুর ভেতরে যাবার আগে বেশ কিছুটা দূরেই একটা সাদা ক্লাউনকে হাতে লাল বেলুন নিয়ে বসে থাকতে দেখে। এরপর ফ্রান্সিস যখন ভেতরে ঢুকে তখন একজন লোককে দেখা যায় পিয়ানো বাজাতে। সে আসলে এই সিরিজ আর ইট মুভির ডিরেক্টর। ফ্রান্সিস কিছুটা সামনে গেলে দেখতে পায় দুজন যমজ বোনকে, যাদের পেট একজন আরেকজনের সাথে নাড়ি ভুড়ি দিয়ে জুড়ে ছিল। সেখান থেকে ভিড় পেরিয়ে কিছুটা সামনে বাড়তেই সামনে অন্ধকারে সে একজোড়া হলুদ চোখ দেখতে পায়, যেটা আসলে পেনিওয়াইজের চোখ ছিল। ফ্রান্সিসকে অন্ধকারের কোণা থেকে কেউ যেন ডাকছে। সে ভয়ে ভয়ে পা বাড়িয়ে সামনে যেতেই হুট করে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে আলোয় আসে এক জরাজীর্ণ কঙ্কালের মতো রোগা পাতলা এক বৃদ্ধ। লোকটা ফ্রান্সিসকে ভয় দেখাতে থাকে। সেখানে ভয়ে ফ্রান্সিস ছুটে তাঁবু থেকে বের হয়ে তার বাবার সাথে ধাক্কা খায়। ফ্রান্সিসকে তার বাবা বলে, এইটুকুতে ভয় পেলে হবে, সাহসী হতে হবে, এই বলে একটা গুলেল দেয়, যেটা পেয়ে ফ্রান্সিস খুবই খুশি হয়ে যায় এবং এই গুলেলই হয়তো সামনে ইটের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করবে। এরপর ফ্রান্সিসের বাবার সাথে গাড়িতে কিছু দূর যাবার পরে তাদের গাড়ি হিট হয়ে থেমে যায়। ফ্রান্সিসের বাবা নিজের কাছে যা টাকা ছিল সব দিয়ে তাকে পানি কিনে আনতে পাঠায়। আসলে সার্কাসে বিভিন্ন খেলায় বাজিতে টাকা খরচ করে এখন তার টাকা শেষ। ফ্রান্সিস এক বোতল পানি আনতে যায়। টাকা কম হওয়ায় পানি বিক্রেতা মেয়েটি, যার নাম রোজ, সে ফ্রান্সিসের সেই গুলেলটি রেখে দেয়। ফেরার পথে ফ্রান্সিসের বাবা গুলেলের কথা জানতে চাইলে সে বলে, জানি না। এখানে একটা কথা, ফ্রান্সিসের বাবার এই গাড়িটা কিন্তু 1908 সালের মডেল ছিল না, এটা আরও পরে বাজারে এসেছে। নির্মাতা ভেবেছে পাবলিক বুঝবে না, কিন্তু পাবলিক তো সব জানে। তবে সেখানে রোজ আর ফ্রান্সিসের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বাকি বাচ্চাদের সাথে খেলতে খেলতে ফ্রান্সিস ছুটে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। পেছন থেকে রোজ তাকে ডাকলেও ফ্রান্সিস তা শোনে না। জঙ্গলের ভেতরে ফ্রান্সিসের পিছু নেয় সেই জরাজীর্ণ বৃদ্ধ হাড্ডিসার লোকটা, যেটা আসলে ইটের রূপ, যার চোখ কিছুটা বাহিরের দিকে এবং ধারালো দাঁত কদাকার আকৃতির। একটু মানুষের মতো 2 পায়ে পিছু করলেও পরবর্তীতে 4 পায়ে ফ্রান্সিসের পিছু নিয়ে তার উপর আক্রমণ করতে যাবে। সেই সময় গুলেল দিয়ে রোজ আঘাত করলে পেনিওয়াইজ আহত হয়। পেনিওয়াইজের রক্ত বের হওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে যায় এবং এটা নির্দেশ করে পেনিওয়াইজ হচ্ছে পৃথিবীর বাহিরের এন্টিটি, যেখানের অভিকর্ষণ ক্ষমতা
পৃথিবীর থেকে ভিন্ন। এখানে কথা হলো পেনিওয়াইজ সামান্য গুলেলের আঘাতে আহত কেন হলো। এর কারণ পেনিওয়াইজ ফিট করে বাচ্চাদের, যাদের ভয় দেখিয়ে সে নিজের শক্তি বাড়ায়। মানে ভয় আতঙ্ক তাকে শক্তি যোগায়, উল্টো দিকে সাহস আর বিশ্বাস তাকে দুর্বল করে। এটা তারই ফলাফল। এরই সাথে গল্প চলে আসে মূল টাইমলাইনে 1962 সালে, যেখানে জুনিপার হিল হসপিটালে লিলির মা ডাক্তারের সাথে কথা বলছে। ডক্টর লিলির মাকে জানায় লিলির মানসিক অবস্থা এর চেয়ে বেশি খারাপ হলে তাদের ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। আর সেই ফাইনাল ডিসিশন মানে হলো লোবটমি। এটা একটা অপারেশন যেখানে রোগীর ফ্রন্টাল লব মানে মস্তিষ্কের কিছু অংশ কেটে বাদ দিতে হবে, যেটা করা আসলে সম্পূর্ণ অবৈধ। এবং এই কাজটা করার জন্য তাদের অন্য জায়গায় অপারেশনটা করতে হবে। তবে লিলিকে এখন হসপিটাল থেকে রিলিজ করা হবে, কিন্তু যাওয়ার আগে লিলি এই হসপিটালের হেড নার্সের সাথে কথা বলে। নার্স তাকে ভরসা দেয় এবং তার কথায় বিশ্বাস করে। এমনকি এও বলে যে মানুষ শুধু সেসব জিনিসই বিশ্বাস করে যেটা আসলে সে নিজের চোখে দেখে। এর মানে সে বলতে চাইছে কোনোভাবে যদি আসল সত্যটা সবাইকে দেখানো যায় তাহলে হয়তো লিলির কাজটা হয়ে যাবে। গেস করা যেতে পারে এই নার্স এই সিরিজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যথায় অপরিচিত কোনো বাচ্চার সাথে প্রথম দেখায় কেউই এত মমতা দেখিয়ে কথা বলে না। এরই সাথে তার রুমের দেয়ালে একটা হোলি ক্রসও দেখা যায়। এমনকি সে লিলিকে তার কচ্ছপের ব্রেসলেটটিও পরিয়ে দেয়। বাচ্চাদের কথায় বিশ্বাস আর ভরসা করার কিছু লোক এখনও পাওয়া যায়। আজ আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ বিভিন্ন লাইভ ম্যাচ দেখে স্কোর প্রেডিক্ট করেই সহজেই উপার্জন করা যায়। এবং এরা পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এছাড়াও এখানে রয়েছে আইফোন, ল্যাপটপ ও ক্যাশ প্রাইজ জেতার অসাধারণ সুযোগ। এই অ্যাপটিতে তোমরা পাবে নানা রকম আকর্ষণীয় গেম যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 সহ আরও অনেক মজার গেম, যেগুলো খেলেই সহজে আয় করা সম্ভব। আর সবচেয়ে ভালো দিক হলো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই পেতে পারো সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত বোনাস। তোমার যেটা টাকা সহজেই তুলতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা পেপাল সহ বিভিন্ন মাধ্যমে। তাছাড়া 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো রয়েছেই, তাই কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য পাবে। তাহলে দেরি কেন, এখনই নিচের পিন করা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে জিতে নাও অসাধারণ পুরস্কারগুলো। এরপর সিন শিফট হয় পুলিশ চিফ ক্লিন্ট বাওয়ার্সের কাছে, যে কিনা রনির বাবা হাঙ্কের সাথে দেখা করতে এসেছে। সে মূলত এসেছে হাঙ্ককে ভয় দেখিয়ে তার কাছ থেকে কনফেশন নিতে, যেই কাজটা আসলে হাঙ্ক কখনো করেইনি। ক্লিন্ট তাকে থ্রেট দিচ্ছিল সে যেই সিগারেটের ব্র্যান্ড খায় এমবিসি গোল্ড, সেটা থিয়েটারের আশেপাশেই পাওয়া গিয়েছিল এবং কোন না কোনো একভাবে তাকে এই সিগারেটের প্যাকেট দিয়েই ফাঁসিয়ে দেওয়া হবে। এখন সে স্বীকার করুক অথবা না করুক। অন্যদিকে রনিকে দেখা যায় ডেরির হাই স্কুলে। তাকে সবাই বুলি করছে, তাকে আর তার বাবাকে নানা ধরনের বাজে কথা বলছে। স্কুলের বাচ্চারা রনির লকারের মধ্যে হাঙ্কের নামে লাল রঙে খারাপ কথা লিখেছে। এইসব রনি নিজের হাত দিয়ে মুছতে গিয়ে লাল রং দিয়ে তার হাত ভরে যায়, যেটা দেখার পরে রনির থিয়েটারের সেই ঘটনা মনে পড়ে যায়। এবার রনির সাথে যা হচ্ছিল সে সব ঘটনা লিলির সাথেও হয়েছে। তার বাবার মৃত্যুর জন্য তাকে দায়ী করে পিকলসের কৌটা তার লকারে রাখত। রনি তখন নিজের হাত ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায়, যেখানে লিলিও আসে তার সাথে কথা বলতে। রনি লিলির সাথে রাগারাগি করলে লিলি জানায়, আমাকে তো সবাই পাগল মনে করে, আমার বারবার জুনিপার হিল যাওয়া লাগে। সুপারমলের পিকলস কোটার ঘটনার পর আমি যদি এখন থিয়েটারের মনস্টার বেবির কথা বলি, কেউ কি আমাকে বিশ্বাস করবে? আমাদের চাই এখন প্রমাণ। মানুষ যা চোখে দেখে তাই বিশ্বাস করে, তাই আমাদের সবাইকে সত্যিটা দেখাতে হবে। রনি জিজ্ঞাসা করে লিলি সবাইকে এসব কিভাবে দেখাবে। লিলি তাকে জানায় তার কাছে একটা ক্যামেরা আছে, তারা সেই এন্টিটির ছবি তুলবে। তখন রনি জানায় ছবি তুলে সেগুলো বাধাই করবে কি করে? ছবি বাধাই করতে গেলে তারা যদি সেগুলো ফেরত না পায়? তখন লিলি জানায় এই ব্যাপারে হয়তো আমাদের কেউ সাহায্য করতে পারবে, চেনা জানার মধ্যে একটু খোঁজ নিতে হবে। অন্যদিকে কর্নেল ফুলারের কাছে একজন অফিসার এসে জানায় তারা মাটি খনন করে সেদিন সেই গাড়িটি উদ্ধার করেছে, সেটা আসলে 1935 সালের ব্র্যাডলে গ্যাং ম্যাসাকারের। এরই সাথে আবারও সিন চলে যায় 1908 সালের রোজ আর ফ্রান্সিসের কাছে, যারা জঙ্গল থেকে ছুটে বের হয়ে আসে পেনিওয়াইজের হাত থেকে বেঁচে। রোজ ফ্রান্সিসকে জানায় তারা এখানটাতে নিরাপদ আছে, কারণ সেই এন্টিটি জঙ্গলের থেকে বের হয় না। ফ্রান্সিস এর কারণ জিজ্ঞাসা করলে রোজ কিছু একটা বলে, যেটা দর্শকদের জানানো হয় না। তার মানে 1908 থেকে 1935-এর মাঝে কিছু তো একটা এমন ঘটেছিল যেই ঘটনার কারণে ইট বা পেনিওয়াইজ নামে ক্লাউন রূপ নিয়েছিল, আর সে এই ডেরি শহরের মধ্যে ঢুকে পড়েছিল। গ্যাং ম্যাসাকারের ছবিতে ইটি গোলাগুলি শুরু করেছিল, তারপর তার প্রভাবে বাকিদের মধ্যে হিংস্রতা ছড়ায়। হয়তো কোল্ড ওয়ারে এই আননোন এন্টিটিকে ওয়েপেন হিসেবে ব্যবহারের প্রচেষ্টায় কোনোভাবে ইট জঙ্গলের সীমানার বাইরে চলে গেছে বা মুক্তি পেয়েছে, যাকে কোনো রিচুয়ালের মাধ্যমে এখানে সিল করে রাখা হয়েছিল।
এইসব খননের সময় তৈরি ইডেন্ট বেস বা লুজার ক্লাব ব্যবহার করত নিজেদের হাইড আউট হিসেবে। প্রতিটা ঘটনা কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত দেখানো হয়েছে তা আসলেই অসাধারণ। এরপর বর্তমান সময়ে রোজকে দেখানো হয়, যে এখন অ্যাডাল্ট। রোজ একটা কনফারেন্স রুমে আছে, যেখানে সবার সামনে সে এটা বলে যে মিলিটারি তো কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে, যার ফলে হয়তো ডেরির মাটির নিচে কবর দিয়ে রাখা সেই ইতিহাস আর এন্টিটির আবির্ভাব হতে পারে। তবে আমাদের উচিত মিলিটারির কাছে এখনই সময় থাকতে চিঠি পাঠিয়ে তাদের থামানো প্রয়োজন। আসলে তারা হয়তো বুঝতে পারছে না তারা যাকে লুকাতে চাইছে মিলিটারি তাকেই খুঁজছে। রোজকে তার কমিউনিটির একটা ছেলে এসে আন্টি ডেকে কিছু ইনফরমেশন শেয়ার করে। রোজ তাকে এইসব থেকে দূরে থাকতে বলে ছেলেটাকে, এবং এই সেমিনারের লোকজন হয়তো কোনো সংগঠনের সদস্য, যারা হয়তো কোনো রিচুয়ালের সাথে জড়িত আছে। মনে আছে গত পর্বে যখন শার্লেট প্রথমে সেকেন্ড হ্যান্ড রোজের শপে যায়, তখন হয়তো রোজ কিছু সেন্স করেছিল তার ছেলে উইলিয়ামকে নিয়ে। অন্যদিকে জেনারেল শ কর্নেল ফুলারের সাথে দেখা করতে এসেছে। তাদের কথাবার্তায় এটা বোঝা যায় বেশি সময় নষ্ট করার মতো সময় নেই, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তাই এখন তাদের এত মাটি খোঁড়ার সময় নেই, যা করতে হবে আকাশের উপর থেকে, মানে হেলিকপ্টারে করে উপর থেকে আগে সেই জায়গাটা সিলেক্ট করবে, তারপর যা করার করবে। এর পরিপ্রেক্ষিতে কর্নেল ফুলার লিরয় হ্যানলন, রুসো আর হ্যালোরানকে হেলিকপ্টারে যাবার জন্য অনুসন্ধানের কাজ চালিয়ে যেতে বলে। যাওয়ার আগে ফুলার হ্যালোরানের হাতে একটা প্যাকেট দেয়, সেটার মধ্যে একটা গুলেল ছিল। এটা মূলত রোজ আর ফ্রান্সিসের সেই গুলেলটি, আর কর্নেল শ মূলত সেই ছোট ছেলে ফ্রান্সিস। এখানে একজনের নাম লেরয় হ্যানলন, আরেকজনের নাম হ্যালোরান। গুলিয়ে যেন না যেতে হয় তার জন্য একজনকে লেরয়, অপরজনকে হ্যালোরান বলবো। এবার হেলিকপ্টারে বসে হ্যালোরান নিজের শাইন পাওয়ার ব্যবহার করে গুলেলটা দিয়ে ইটকে খোঁজার চেষ্টা করছে। লেরয় আর রুসো হেলিকপ্টারের পাইলট সিটে আছে। হ্যালোরান নিজের শাইনকে ব্যবহার করে লেরয়কে দিক নির্দেশনা দিচ্ছিল। সে তখন হেলিকপ্টারটাকে ইস্টের দিকে নিয়ে যেতে বলে। হঠাৎ করে সে ট্রান্সস্টেটে চলে যায়। সে নিজের শাইন পাওয়ার ব্যবহার করে ইটের ডোমেনের মধ্যে প্রবেশ করেছে। মনে আছে দ্য নান মুভিতে লরেন যেমন এমন জায়গায় চলে যেতে পারত যেখানে সাধারণ মানুষ যেতে পারে না, ঠিক তেমনই হ্যালোরান চোখ খুলে নিজেকে একটা ড্রেনের মধ্যে বন্দি পায়, যেটা আসলে ইটের মেইন বেস। এখানে একটা সার্কাসের তাঁবুর ভেতরে প্রবেশের পথ দেখা যায়, যেখানে লেখা ছিল পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন। এটা কিন্তু সেই গেট যেটা খুলে পেনিওয়াইজ নিজের অসাধারণ নাচ বেভারলিকে দেখিয়েছিল। এরপর যখন তাঁবুর দরজা খুলে, অন্ধকারে পেনিওয়াইজের শুধু হলুদ চোখগুলোই দেখা যাচ্ছিল। পেনিওয়াইজ তখন ভয়ঙ্কর গলায় তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কারণ সাধারণ মানুষ তো পেনিওয়াইজের ডোমেনের মধ্যে প্রবেশ করতে পারবে না এত সহজে। এই ব্যাপারটায় পেনিওয়াইজ মোটেও খুশি হয়নি। হ্যালোরান এটা দেখে খুব ঘাবড়ে যায়। মানে মিলিটারিরা যেটাকে কোল্ড ওয়ারে নিজেদের ওয়েপন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সেটা আসলে তাদের ধরা ছোঁয়ার সাধ্যের বাইরে একটা কসমিক এন্টিটি। পেনিওয়াইজের চোখের দিকে তাকাতেই হ্যালোরানের ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পেল, যা মূলত একটা ডিরেক্ট থ্রেট ছিল। সে বলতে চাইছিল, এখান থেকে চলে যা, না হলে মারা পড়বি। ভয়ে আতঙ্ক নিয়ে হুঁশ ফিরতেই হ্যালোরান দেখে তার আশেপাশে অসংখ্য বাচ্চাদের লাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে, যাদের জিনিসপত্র উপর থেকে নিচের দিকে পড়ছে। মানে ইট তার শিকারকে ধরে এখানে এরকম ট্রান্সস্টেটে রেখে তারপর যখন ইচ্ছা তখন খেয়ে নেয়। এরপর হ্যালোরান তাদের মধ্যে নিজের দাদিকেও দেখতে পায়, যে তাকে ভয় দেখিয়ে বলে এখান থেকে চলে যেতে। হ্যালোরানের দাদির কাছেও শাইন পাওয়ার ছিল, আর সেও ইটের সাথে পাঙ্গা নিতে গিয়ে তারও হয়তো এই অবস্থা হয়েছে। এজন্য হয়তো সে তার নাতিকে সাবধান করতে এসেছে, এটা থেকে দূরে থাকো, এ কোনো সাধারণ এন্টিটি নয়। ভয়ে হ্যালোরান সেই ড্রেনের মুখ খুলতে চেষ্টা করে। হ্যালোরান আসলে হেলিকপ্টারের দরজা খুলছিল। ইটের ডোমেনে তার শুধু আত্মাই প্রবেশ করেছিল, আসল শরীর তো হেলিকপ্টারেই ছিল। ট্রান্সস্টেটে হ্যালোরান হেলিকপ্টারের দরজা খুলে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, যাকে অনেক জোর করে লেরয় এসে তাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়। আর সেখানে তারা পারমিশন নিয়ে কোনো মতে বেস ক্যাম্পে তারা তিনজন ফিরে আসে। বেস ক্যাম্পের হসপিটালে হ্যালোরানের সাথে দেখা করতে এসেছে। হ্যালোরান তাকে জানায় এই এন্টিটি এখন জেনে গেছে আমরা তাকেই খুঁজছি, যেটা একদমই ঠিক হয়নি। বড় কোনো বিপদ হয়তো সামনে হতে পারে। তারা যেভাবে ভাবছে ইট তাদের জন্য কখনোই করবে না। সে হয়তো শুধু নিজের জন্য কাজ করে, তাকে পাওয়া সাধ্যের বাইরে। কোনো কথা শোনার মতো গুরুত্ব দেয় না। উল্টো হ্যালোরানকে জিজ্ঞেস করে তার কি কোনো কিছু চাই, এর মানে ফেভার আর কি। হ্যালোরান জানায় তারও তার বন্ধুদের থাকার কষ্ট হচ্ছিল বৃষ্টির কারণে, কারণ হাইড আউটের মধ্যে পানি ঢোকে। এখানে আসলে ইটের উপস্থিতিতে আবহাওয়া খুব তাড়াতাড়ি রং পাল্টায়। প্রচণ্ড বৃষ্টি হয় সময় অসময়। এবার এইসবে চিন্তায় পড়ে গিয়ে চলে যায় শপিং করতে।
সেই সেকেন্ড হ্যান্ড রোজের শপে। সে সেখানে রোজের সাথে দেখা করে অনেক বছর পর প্রথমবারের মতো। কিন্তু ফ্রান্সিসের নিজের ছোটবেলার বন্ধু রোজের কথা একদমই মনে ছিল না এই শহর ছেড়ে যাওয়ার পর থেকে। রোজের কথা তার তখন মনে পড়ে যখন মিলিটারির কাছে রোজের লেখা সেই চিঠিটা গিয়ে পৌঁছায়, যেটা সম্পর্কে সেমিনারে আলোচনা করা হয়েছিল। ফ্রান্সিস এখানে চাইছিল রোজ এবং তার কমিউনিটির সাথে কথা বলতে, যেন তারা এই ব্যাপারে একসাথে কাজ করতে পারে। কিন্তু রোজ কোনো কথা দেয় না এবং সে ভেবে দেখবে বলে সময় নিয়ে নেয়। এই ব্যাপারটায় ফ্রান্সিস ওরফে আরও হতাশ হয়। আসলে হ্যালোরান তার উত্তর দিয়েছিল এই এন্টিটি তার হাতের বাইরে। তাই শেষ আশা হিসেবে ফ্রান্সিস রোজের কমিউনিটির কাছেই সাহায্যের জন্য আসে। রোজ চাইছিল পাইপলাইন বিছানোর কাজে যেন ইটের ব্যারিয়ারের কোনো ক্ষতি না হয়, সিলটা যেন না ভেঙে যায়। উল্টো দিকে ফ্রান্সিস তো পাইপলাইন বিছানোর আড়ালে ইটকেই চাইছিল। এর মানে যদি রোজ ফ্রান্সিসের সাথে কাজ করে, ফ্রান্সিস অবশ্যই তাকে শেষ পর্যন্ত ধোকাই দিবে। এখানে ফ্রান্সিস রোজের উপর শেষ ভরসা করছে, কেননা রোজ এর ইতিহাস সম্পর্কে হয়তোবা কিছু জানে। না হয় এখানে প্রশ্ন আসে, হ্যালোরান কিভাবে ইটের ডোমেনের ভেতর প্রবেশ করতে পেরেছিল? সে প্রবেশ করতে পেরেছিল এই কারণে যেখানে জেনারেল তাকে একটা গোলেল দিয়েছিল। মানে ফ্রান্সিস তার ছোটবেলার সেই গোলেলটা দিয়েছিল, যেটা দিয়ে পেনিওয়াইজকে আঘাত করতে পেরেছিল রোজ। সেখান থেকে জেনারেল ওরফে ফ্রান্সিস চলে যাবার পর রোজ নিজের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ছোট্ট রোজ ফ্রান্সিসের সাথে কথা বলছে। ফ্রান্সিসের মন খারাপ, তার বাবার ট্রান্সফার হওয়ার কারণে ডেরি ছেড়ে তাদের অন্য জায়গায় শিফট হতে হবে। এটাই তার সাথে রোজের যাবার আগে শেষ দেখা। সে চায় তারা যেন তাদের এই বন্ধুত্বটা না ভুলে সবসময় এই ভালো সময়গুলো মনে রাখে। এর উত্তরে রোজ জানায় যারা ডেরি ছেড়ে একবার চলে যায় তারা ডেরি সম্পর্কে সব ভুলে যায়, সব স্মৃতি ভুলে যায়। এই শহর এমনই, মানুষকে সব ভুলিয়ে দেয়। এটা বলে রোজ ফ্রান্সিসের গোলেলটা তাকে ফিরিয়ে দেয়। মূলত এটাও ইটের একটা প্রভাব। ডেরি থেকে যে একবার চলে যায় সে এই শহর সম্পর্কে, এখানকার মানুষ সম্পর্কে সব ঘটনাই তারা ভুলে যায়। ততদিন এইসব মন থেকে মুছে যায় যতদিন কেউ আবার আগের কথা মনে না করিয়ে দেয়। একবার ডেরির কথা মনে করানোর পর ধীরে ধীরে সব স্মৃতি আবারও ফিরে আসে। এদিকে উইলিয়াম আর রিচ একটা ক্যাফের মধ্যে বসে সময় কাটাচ্ছে। তাদের দুজনের মাঝে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তখন লিলি আর রনি আসে তাদের কাছে। লিলি আর রনি মূলত সাহায্যের জন্য তাদের কাছে এসেছে। এখন কথা হলো, ইটের ছবি তো লিলি রনি নিজেরাই তুলতে পারবে, কিন্তু সেগুলো ডেভেলপ করার জন্য কোনো ল্যাবে দিতে পারবে না। আর রনি এটা জানে উইলিয়াম বিজ্ঞানের পাগল, সে হয়তো চাইলেই ছবিগুলো ডেভেলপ করতে পারবে। উইলিয়াম উত্তর দেয় সে এই কাজটা করতে পারবে, কিন্তু এই ব্যাপারটা এত কনফিডেন্সিয়াল হওয়ার কারণ কি? তখন রনি তাকে তাদের সব ঘটনা খুলে বলে। এরপর তারা চারজন চলে যায় সেই সিক্রেট হাইড আউটে। রিচ জায়গাটা দেখে খুব পছন্দ করে। লিলি জানায় এটা তার মৃত বন্ধুদের প্রিয় জায়গা ছিল। এখন চলে আসা যাক তাদের প্ল্যান সম্পর্কে। তারা মূলত পেনিওয়াইজের ছবি তুলে প্রমাণ জোগাড় করবে, যাতে রনির বাবা হাংকে নির্দোষ প্রমাণ করা যায়। এটা ছাড়া হাংকে বাঁচানোর কোনো উপায় নেই। এখন সমস্যা হলো ইটের ছবি তারা তুলবে কি করে? কে সেই এন্টিটি? কেই বা তাদের বন্ধুদের মেরে ফেলেছে? এটা তারা এখনো অবধি জানে না। লিলি বলে সে শুধু আমাদের মৃত লোকজনদের রূপ নিয়ে আমাদের ভয় দেখায়, কিন্তু সে নিজে সামনে আসে না কেন? আর আড়াল থেকে এক এক করে সবাইকে সে মেরেই চলেছে। এটা হয়তো অরিচার মতো কোনো কিছু। তার আঙ্কেল অরিচা নামের এক শয়তানি আত্মাকে কোনো এক রিচুয়ালের মাধ্যমে ডেকে নিয়ে এসেছিল এবং সে তাকে দিয়ে নিজের কাজ করাতে পারত। এইসব ক্ষেত্রে অরিচা যাকে ভয় দেখাতে চায় সে তার মৃত আপন লোকজনদের রূপ নিয়ে আসত। লিলি বলে তাহলে তুমি কি জানো সেটা কিভাবে করে? আমরা তো সেটা করেই তাকে ডাকতে পারি, তারপর না হয় ছবি তোলা যাবে। রিচ জানায় কিছু নিয়মকানুন করা লাগে, সেগুলো সে তার আঙ্কেল থেকে জেনেছে। তবে এই কাজটা কবরস্থানে করতে হয়। তারা সবাই ডিসিশন নেয় তারা এই কাজটা করবে, কিন্তু আজকে রাতে। তাই যে যার যার বাড়ি ফিরে গেল। যাবার পথে উইলিয়াম আর রিচের মধ্যে কথা হয়। তাদের মধ্যে দুজনের কেউই এই কথায় বিশ্বাস করছে না। তবে উইলিয়াম যেহেতু রনিকে কিছুটা ভালো লাগতে শুরু করেছে, তাই সে নাও করতে পারেনি। এটা নিয়ে রিচ একটু খোঁচা মেরে কথা বলে, আর দুজন হাসতে হাসতে সাইকেলে করে বাড়িতে চলে যায়। এ সময় হ্যালোরানকে দেখা যায়, সে হ্যানলনের বাড়িতে এসেছে। হ্যালোরানের সাথে ডিনার করতে করতে আলাপ জমে উঠেছে শার্লেটের। শার্লেট আসলে শিক্ষক ছিল। এই শহরে রেসিজমের কারণে সে হয়তো কোনো চাকরি পাবে না। হ্যালোরান জানায় হতেও পারে আরও কিছু আছে। তার প্রতিবাদী স্বভাবের কারণে হ্যানলন এখন এখানে কোনো ঝামেলা হোক তাই চায় না, এবং আমিও সেটা অ্যাভয়েড করি। এই জন্য সে আপাতত কোনো কিছু করছে না। এইসব কথায় হ্যালোরানের এখানে আসাতে কোনো মতেই কমফোর্টেবল ফিল করতে পারছে না। এর মাঝে হ্যালোরান তার ছেলে উইলিয়ামের কথা জানতে চাইলে হ্যানলন জানায় তার বন্ধুদের সাথে বাইরে সময় কাটাচ্ছে।
কিন্তু হ্যালোরান কি করে জানলো হ্যানলনের ছেলে আছে? এটা তো সে তাকে কখনোই বলেনি। এমন মনে হয় যেন হ্যালোরান মনের কথা পড়তে পারছিল। এরকম ফিলিংস লিরয়ের সেদিনও হয়েছিল, যেদিন তার উপর আক্রমণ করা হয়েছিল। শার্লেটের আড়ালে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করতেই হ্যালোরান স্বীকার করে তার কাছে টেলিপ্যাথির মতো শাইন পাওয়ার আছে। সে এমন অনেক কিছু দেখতে আর বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না। এমনকি সেদিন রাতে আক্রমণকারীদের মধ্যে সেও ছিল। তবে এই পাওয়ার হ্যালোরান লেরয়ের ওপর অ্যাপ্লাই করে না বা করতে চায় না, কারণ লেরয় শুধু শারীরিকভাবে না, সে মানসিকভাবেও প্রচুর শক্তিশালী, যার মুখোমুখি হ্যালোরান হতে চায় না। লেরয় হ্যানলনকে আক্রমণ করার পর একদম মৃত্যুর সামনাসামনি থেকে যেখানে অন্যদের মাথায় ভয়, পরিবারকে দেখার ইচ্ছা বা বাঁচার আকুতি কাজ করে, সেখানে হ্যানলনের মাথায় চলছিল পরিকল্পনা। সে তখন করছিল নিখুঁত অবজারভেশন। এটা থেকে হ্যালোরান বুঝতে পেরেছে যে হ্যানলন আসলেই খুব শক্তিশালী, যার সাথে কোনো মতেই পাঙ্গা নেওয়া যাবে না। তাই এখন সে সবটা স্বীকার করলো। তখন হ্যালোরান এটাও বলে যে তার দাদির শেখানো উপায় আর নিজের পাওয়ার দিয়ে সে তার বাবার আত্মার মতো খারাপ এন্টিটিকে বাক্সের মধ্যে বন্দি করতে পারে। কিন্তু যেই এন্টিটির কথা চিন্তা করছে, নিজেদের কাজে লাগানোর কথা ভাবছে, সেটা আসলে মানুষের নাগালের বাইরে। এখন রাতে কবরস্থানে রিচুয়াল করার জন্য সবকিছু রেডি করে রিচ, লিলি, রনি আর উইলিয়াম বসলো রিচুয়াল করতে। রিচ কয়েকবার মন্ত্রোচ্চারণ করে ডাকলে তা কোনো কাজ হয় না। লিলির কথায় তারা এবার উল্টো দিকে ঘুরে বলল। এরপরও কিছু হয় না। এক পর্যায়ে রিচ নিজেই বিরক্ত হয়ে রিচুয়াল থেকে উঠে যায়, আর বাকিরাও বুঝতে পারে এই রিচুয়াল সম্পর্কে রিচের বলা কথাগুলো আসলে মন গড়া ছিল। এর মধ্যেই সেখানে ইট এসে পড়েছিল। সে রিচের আঙ্কেল সহ ম্যাটি, সুজি, টেডি আর ফিল পর্যন্ত তাদের ঘিরে মৃত সবার রূপ নিয়ে তাদের ভয় দেখাতে শুরু করে। সাইকেল চালাতে চালাতে তারা সবাই ক্যামেরায় সেই মৃতদের কিছু ছবি তুলতে পারে। যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, কবরস্থানে যিশুর মূর্তি তাদের দিকে তাকিয়ে একটা ক্রিপি হাসি দেয়। তাদের মধ্যে একজন সাইকেলিংয়ে পিছনে পড়ে একটা জায়গায় আটকে যায়। উইলিয়াম, লিলি, রিচ আর রনি ততক্ষণে কবরস্থান থেকে বের হয়ে গেছিল। উইলিয়ামের পেছন দিয়ে কেউ আচমকা পাশ কেটে চলে যায়। উইলিয়াম সেখানে সাহস করে এগিয়ে গিয়ে একটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে আসে। এতক্ষণে লিলি, রনি, রিচের ভয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই বুঝি উইলিয়ামকে তারা আর দেখতে পারবে না। ঠিক তখনই ক্যামেরা হাতে উইলিয়াম কোনো মতে হাঁপাতে হাঁপাতে সেখানে ফিরে আসে। তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে। এটা তাদের জয়ের উল্লাস ছিল, কারণ তারা সন্ধ্যার পর বাচ্চাদের জন্য দেওয়া কারফিউ ভেঙে এসে এই অসম্ভব কাজ করে দেখিয়েছিল। এরপর উইলের ল্যাবে তারা লাল আলো জ্বালিয়ে ছবিগুলো ডেভেলপ করে। ছবিগুলোতে মৃত সব বাচ্চাদের আত্মা দেখা যাচ্ছিল। তবে শেষ ছবিটা সেটা উইল তুলেছিল। সেখানে একটা ক্লাউন ফিগার দেখা যায়। উইল বলে ওঠে, এটা তো ক্লাউন। এরা জানে না এই ক্লাউনটা আসলে কে, কিন্তু আমরা তো জানি এ আর কেউ নয়, পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন। এরই সাথে শেষ হয় ইট ওয়েলকাম টু ডেডির এপিসোড 3। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এই ভিডিওতে আমি 700 লাইকস এইম করছি, তো শীঘ্রই কমপ্লিট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।